হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারের ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভুও ভালোবাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। বাহ, চমৎকার এবং অসাধারণ। প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সুরের গল্প। হ্যাঁ, আমার উপস্থাপনার ক্ষেত্রে কথাগুলো একটু রিপিটেটিভ মনে হতে পারে, যে মনে হয় যেন একই কথাই আমি বারবার বলি এবং আমি সকলকে স্বাগত জানাই, কিন্তু আসলে এভাবে স্বাগত না জানিয়েও কোনো উপায় নেই। কারণ আমার সাথে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি আমার জীবনে তো খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, এবং তিনি অনেক মানুষের জীবনেই অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে সুপরিচিত। এই মানুষটিকে একসময় ময়মনসিংহ শহরের হেমন্ত বলে ডাকা হতো, এবং তার কণ্ঠে শোভা পেত দারুণ দারুণ সব গান। তিনি আর কেউ নন, তিনি নজিব আশরাফ, আমাদের সকলের প্রিয় বড় ভাই। তিনি সম্পর্কে আমার বড় ভাসুর, এবং আমি খুবই শ্রদ্ধা ভরে তাকে স্বাগত জানাচ্ছি। আজকে কেমন আছেন ভাইয়া? আছি, মোটামুটি আছি। এবং আমার মনে হয় দর্শক আপনাদের সকলের আজকের যে এপিসোডটি সেটা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়া উচিত, কারণ আজকে আমার সাথে ভীষণ স্পেশাল একজন মানুষ আছেন। আমরা সহসাই দেখি না পরিবারের মানুষ একে অপরের সাথে বসে কথা বলতে। আজ এই ডিজিটাল যুগে আমরা সব সময় কিন্তু মোবাইল ফোনটিকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। যখন আমরা কাজে থাকি তখন আমরা ডিভাইস নিয়ে ব্যস্ত থাকি, যখন আমরা বাড়ি ফিরে আসি তখনও ডিভাইস নিয়েই কিন্তু ব্যস্ত থাকি। এই ডিভাইসের যুগে আমরা যদি নিজেদের পরিবারের মানুষের সাথে একটু সময় কাটাতে পারি, কোয়ালিটি টাইম কাটাতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি ব্যাপার। এবং নজিব ভাই একজন সাংবাদিক, তার পেশা সাংবাদিকতা, এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি একজন সাংবাদিক হিসেবে আছেন। তিনি একজন অসাধারণ ফটোগ্রাফার এবং শিল্পী। কত ভালো সেটা তো আপনারা গান শুনে এটা আমার আসলে বলার অপেক্ষা রাখে না। এবং তিনি ময়মনসিংহের যে খুবই প্রাচীন এবং সুপরিচিত
একটি সঙ্গীত বিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু তিনি আছেন অধ্যক্ষ হিসেবে। তো ভাইয়া, আপনার আসলে এই যে জীবনের জার্নি, এটা তো আসলে আজকের অনুষ্ঠানে বলাটা খুব কঠিন, তবে যখন আপনার জ্ঞান হলো, আপনি বুঝতে শুরু করলেন, তখন কেমন মনে হতো? সঙ্গীতকে কিভাবে দেখতেন? না, আমাদের পরিবারে সঙ্গীতের একটা আবহ ছিল, জি, আমরা ছোটবেলা থেকে পেয়েছি। বিশেষ করে আমরা পরে ভবিষ্যতে জানতে পেরেছি যে আমার দাদা গান লিখতেন, সুর করতেন, এবং তিনি ঠিক ইসলামী জাগরণেরও অনেক কাজ করেছেন। আচ্ছা। এবং তোনার লেখালেখির মধ্যে দুর্ভাগ্য জি, যে আমার দাদাকে তো আমরা পাই নাই, আমার বাবাও পাই নাই, আমার চাচাও পাই নাই, কারণ তাদেরকে খুব ছোট রেখে তিনি মারা গেছেন। এবং আমি এক সময় আমার দাদুর আমি গানটা শোনাই একটু। অবশ্যই অবশ্যই আমি শোনাই। এই গানটা যখন আমি গাইতেছিলাম, তখন আমার দাদু হঠাৎ করে বললেন যে তখন তিনি প্যারালাইজড অনেকটাই, কিন্তু তার মস্তিষ্কটা তার স্মৃতিটা ধীরে ধীরে আসে, সজাগটা মস্তিষ্ক, কিন্তু ইনি প্যারালাইজড বিছনায় পড়া। আমি যে গানটা হঠাৎ করে গাইতেছিলাম, সেই গানটা আমি একটু শোনাই নি। অবশ্যই। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দুল। প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শাড়ির দোলানো মালিকা। বিজরি জরিন ফিতায় বাঁধিব, মেঘের রং এলো চুল। দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়ে। জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি, আলতা পরাবো পায়ে। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচি গো প্রিয়া। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচি গো প্রিয়া। তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল। দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায়
পায় তারা ফুল। ঠিক গানটি যখন আমি শেষ করলাম জি গাওয়া, হঠাৎ করে আমি বারান্দায় বসে গান গাইছি, তো দাদু তার রুমে শুয়ে আছেন। আমি হঠাৎ করে দেখলাম যে একটা কণ্ঠ শোনা যাচ্ছে। পিছনে তাকাই দেখি দাদু আমারে হাত দিয়া, কারণ তার তো ডান হাতটা প্যারালাইজড, বাম হাত দিয়া এই 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 এই। আমি যাই বুড়ি কি হইছে? ওই গানটা খুব পরিচিত লাগতেছে, কার গান? তো আমি বললাম এটা জানো না, নজরুলের গান। কয় নজরুল যখন তোমার দাদার কাছে আসছে তখন তোমার দাদা রাইসা সে কদম বুসি করছে, মানে সালাম করছে। আমি কেন দাদা সালাম করছে কেন? সে যে মুরব্বী, মুরব্বী। তারপরে পর সালাম করলে পরে তোমার দাদা একটা আংটি পরাই দিছে তার আংটিটা খুইলা তার হাতে পরাই দিছে। আমি কেন? তুমি জানো না এটা? তোমার দাদা তো লেখালেখি করতো, সেই সূত্রে তিনি ইসমাইল হোসেন সিরাজি বিশিষ্ট সাহিত্যিক, সেই সময়ের ইসলামী চিন্তাবিদ ইসমাইল হোসেন সিরাজি তোমার দাদার বন্ধু ছিল লেখালেখির সূত্রে। আচ্ছা। আর নজরুল তাকে খুব মানে মুরব্বী মানত। নজরুল যখন ওই দিক দিয়া সিরাজগঞ্জ হয়ে ময়মনসিংহ আসবে, তখন নজরুল ইসমাইল হোসেন সিরাজি বললেন, তুমি যখন ওদিকে যাবা আমার বন্ধু আব্দুল হাই সাহেবের কাছে দেখা করবা। সেই নজরুল সেই মনে হয় যে ওই আদেশটাই ইসমাইল হোসেন সিরাজির হয়তো ময়মনসিংহে হয়তো যাওয়ার পথে বা চলার পথে দাদার সাথে দেখা করে গেছে। দাদা তখন সরকারি চাকরি করতেন। সরকারি চাকরি মানে কি যে ওই ডিস্ট্রিক্ট বোর্ড, এখন যেটা জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট বোর্ডের দাদা এডুকেশন ক্লার্ক ছিলেন। আচ্ছা। আর লেখালেখি করতেন। দাদার নাম তাহলে আমরা আরেকবার AFM আব্দুল হাই। AFM আব্দুল হাই। পরে তো দাদু বলতেছে যে তখন তো খুব পর্দা, আমরা তো কাছে যেতে পারি না, দরজার ফাঁক দিয়ে দেখলাম এই ঝাঁকড়া চুল। তো আমি এইসব কথা শুনি না, আমার মানে শরীরটা শিউরে উঠতেছে, আমার লোম দাঁড়ায় গেছে। এটা কি বলতেছে? আর যে সময়ে তিনি এই কথাগুলি বলতেছেন, আমি তো আমার সারা জীবন আমি ফটোগ্রাফি করছি, আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি দীর্ঘদিন পত্রিকায় কাজ করতেছি, মানে সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফি দুইটাই। আর আমি যে সময় করতেছি তখন ময়মনসিংহ হাতে গোনা একজন দুজন এই মানে প্রেস ফটোগ্রাফিটা করে। আমি এত কিছু করার পরেও আমার দাদু যখন এই কথাগুলি বলতেছে, একটা ভিডিও বা একটা ক্যামেরা বা দুইটা তার কথাগুলি আমি যে রেকর্ড করার মতো আমার এতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ওই পরিস্থিতি তারপর তিনি প্যারালাইজড, কিন্তু কথা মানে ভাঙা ভাঙা কথা বলেন। তো এই ধরনের কথা বললেন। তারপরে তোমার দাদার একটা লাইব্রেরি ছিল এই ময়মনসিংহ বড় মসজিদের কাছে, ময়মনসিংহ সাহিত্য ভান্ডার নামে। আচ্ছা। পরে আমি সেটা কি হলো, তোমার দাদা মারা গেলে পরে তোমার বাবা চাচা ছোট, পরে তোমার দাদার ভাই আইসা ওটা বিক্রি করে দিল, লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরিটা বিক্রি করে দিয়া তো কিছু ওই তোমার দাদার একটা বই ছাপানো হয়েছিল যে সেটার জন্য তখনকার যে ঢাকার একটা বড় লাইব্রেরি আছে, নামটা মনে পড়তেছে না, সেই লাইব্রেরির মালিকে কিছু টাকা পাবে। আচ্ছা। তো উনিও দাদার বন্ধুর মতোই ছিলেন। আচ্ছা। পরে উনি মানি অর্ডার করে টাকা পাঠিয়েছিলেন, সেই মানি অর্ডারটা আবার উনি ব্যাক করছেন। এত শ্রদ্ধা করতেন। মানে ওই করে যে ভাবি সাহেব আপনি দুইটা অবুঝ সন্তান নিয়ে মানে বিধবা হয়েছেন, আপনি আমার টাকার কথা চিন্তা করলেন কিন্তু ছেলেদের দিকে তাকালেন না, আমি তো আপনার টাকা দাবি করছি। তারপর তিনি সেই টাকাটা পাঠিয়ে দিচ্ছেন, আপনি এই বাচ্চাদেরকে ছেলেপেলেদেরকে নিয়ে করবেন। এই যে উনি গান লিখতেন, আমি ছোটবেলায় আমার অনেক ফুফুরা গান গাইতেন, বলছে খালু সাহেব এই গানটা গাইছে। এই গানটা আমাদেরকে আমরা ছোট সময় আমরা শুনেছি না। তো দাদার বইটা অনেকটা কৃষি ভিত্তিক একটা জীবন ধারার উপরে তার লেখালেখিগুলি ছিল। মানে অনেকটা গ্রামের মানুষের যে ক্ষেতের আইল নিয়ে ঝগড়াঝাটি এইসব তিনি গানের তিনি ওই যে নজরুল যখন আসছিলেন তখন ওই যে উনি কৃষক প্রজা আন্দোলন করতেন। আচ্ছা। নজরুল একটা চিরকুটল ওনার কাছে দিয়ে গেছিলেন যে আমি তো থাকবো না,
তো আপনি আজকে আমার যে মিটিংয়ে থাকার কথা ছিল, আপনার এই চিঠিটা দিয়ে গেলাম, আপনি সেটা তাদেরকে বললেন যে পড়ে শোনাবেন। হ্যাঁ, তো নজরুল কিন্তু আমি যে সময়টা, আমি যখন নজরুল ইনস্টিটিউটে একটা কোর্স করতে গেছি, তখন রফিকুল ইসলাম স্যারের সাথে আমার দেখা হয় না। তো দেখা হইলে পরে আমি ওনার সামনে, তো উনি নামতেছেন সিঁড়ির থেকে ওই ধানমন্ডিতে, তারপরে উনি নামতে নামতে আমি পিছনে গিয়া উনি যখন নামছেন নিচে, আমি সামনে দাঁড়াইলাম। আমি স্যার, হ্যাঁ কিছু বলতে চাও? আমি স্যার একটা বিষয় জানতে চাচ্ছি। বিষয়টা হলো যে 30 সাল থেকে নজরুল যাওয়ার পর আর কবে ময়মনসিংহে আসছিলেন? তুমি তো আমাকে ঝামেলা ফেলাইলা, রবীন্দ্রনাথের তো জীবনপঞ্জি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে, কিন্তু নজরুলকে তো আমরা তো এখনো নজরুলকে আমরা আবিষ্কার করতেছি। নজরুলের এরকম আছে, নজরুল নিখোঁজ হয়ে গেছে, 15 দিন খবর নাই, 20 দিন খবর নাই, এই সময়গুলি কোথায় ছিল, এইগুলা নিয়ে আমরা গবেষণা করতেছি। তো তোমার এই কথাটা আমি বলি কিভাবে, বাসায় না গেলে তো আমি কাগজপত্র না দেখলে বলি না। তো উনি একবার বললেন যে খুব সম্ভবত 1922-23 বা 24 এই সময়ের মধ্যে আবার নজরুল এসেছিলেন। আচ্ছা। তো আমি আবার হিসাব করে দেখলাম যে মানে আমার দাদার কাছে যিনি আসছিলেন তখন বিদ্রোহী প্রকাশ পেয়েছে। আচ্ছা। বিদ্রোহী প্রকাশ পাওয়ার পর ওনার উপর হুলিয়া ছিল। আচ্ছা। এই হয়তো ওই গোপনে তিনি আসছিলেন। তো এইগুলা বিষয় আমাদেরকে খুব নাড়া দেয় আর কি। আর আমাদের পরিবারে আমি ছোটবেলায় শুনছি বা বড় হয়ে পরে শুনছি, উস্তাদ মোহাম্মদ হোসেন খসরু আমাদের বাসায় এসেছিলেন। আচ্ছা। পরে মানে উপমহাদেশের অন্যতম একজন সঙ্গীতজ্ঞ। তারপর আব্বাস উদ্দিনও আমাদের বাসায় আসছিলেন। এটা বাবার মুখে শোনা। খুব শীত ছিল, ঠান্ডা ছিল, আব্বাস উদ্দিন সাহেব আসছে। আসলে পরে তো ভাই বলতেছে, শোনো আমরা তো এত রাত জাগছি, তুমি একটু ওনারে একটু গরম পানি করে ওজুর পানি করে দিও। এইটুকু উনি বললেন। রাত ভরা গান হয়েছে। এইরকম খ্যাতিমান অনেক মানুষ মানে আমাদের ফ্যামিলি, যেহেতু আমার বাচ্চারা তার পৈতৃক একটা সূত্রে বা ওইরকম যে সঙ্গীতটাকে, আর আমার যেহেতু আমার বাবা চাচারা ছোটবেলা মারা যাওয়ার কারণে আমার বাবা চাচারা তার মাতুলালয়ের যে মানে জেনারেশন আছে তাদের সঙ্গে উঠা বসা, তাদের সঙ্গে সবকিছু। এবং তারা 2 ভাই, আর যত খালাতো বোন খালাতো ভাইটাই এই জেনারেশনের সাথে তার পৈতৃক ইয়েটার থেকে তারা দূরে চলে গেছিল। আর আমরা বড় হয়ে খুব শুনতে পারি নাই যে বাবার চাচাতো ভাই, ফুফাতো ভাই এই ধরনের আমরা খুব একটা পাইনি। তবে তাদের বিশাল, তার নানা ছিলেন মানে ওই যে আমাদের ময়মনসিংহের গফরগাঁয়ের মানে ওই ইয়ে অঞ্চলের এই নিগুয়ারি বলে মৌলানা সফিরউদ্দিন, খুব প্রভাবশালী একজন ইয়ে ছিলেন, মানে তার্কিক ছিলেন, ইসলামিক ইয়ে জলসায় বড় বড় ইয়ে করতেন। মৌলানা পাঁচ ভাগ আছেন, ওনার সাহচর্য ছিলেন অনেকদিন, তার সঙ্গেও তিনি ইয়ে করতেন। তিনি খুব প্রভাবশালী ধনাঢ্য মানুষ ছিলেন। 5টা মেয়ের তিনি বিশাল বিশাল জায়গায় মানে পাত্রদান করছেন আর কি। তো একজন MLA ছিল আমার বাবার খালু। এরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তী জীবনে, কিন্তু আমার বাবা চাচারা ওই একটা ঝুলন্ত জীবন নিয়ে তারা চলাফেরা করছে সারা জীবন, স্ট্রাগল করে 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 তারা নিজেদেরকে ই করছে। তো ওইগুলোর কিছু ছিটে ফোটা মনে হয় আমাদের মধ্যেও প্রবেশ করছে। আমার মনে হয় দর্শক এই মুহূর্তে যারা শুনছেন, এগুলো গল্প নয়, এগুলো এক একটি ঘটনা এবং এক একটি সত্য ঘটনা, জীবনের ঘটনা। এবং এই মানুষটি আমাদের সামনে আজকে না আসলে হয়তো এই যে তাদের যে পারিবারিক একটি আবহ বা সঙ্গীতের সাথে তাদের যে সংমিশ্রণ তা কিন্তু একদমই জানা হতো না। এবং আমি সবসময় খুবই অভিভূত বোধ করি যে আমি এই পরিবারের একজন মানুষ, এবং এগুলো যখন আমি জানতে পারি তখন মনে হয় যে তখন আমি কেন ছিলাম না, কেন তখন এই জিনিসগুলো আমি কেন প্রিজার্ভ করতে পারিনি। কারণ আমার নিজেরই এটার খুব ভালো লাগে যখন কোনো পরিবারের কোনো বিশেষ ঘটনা বা বিশেষ কোনো স্মৃতি সেটা আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। কারণ আমাদের জীবন খুবই
সীমিত, খুবই কতটুকু সময় নিয়ে আমরা কে এসেছি আমরা জানি না, কিন্তু এই যে আমাদের পারিবারিক যত স্মৃতি বা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার জন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের অনেক যত্নবান হওয়া উচিত। এবং এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে বেশি বেশি করে কিন্তু আজকের আমাদের এই পডকাস্ট বলা যায় বা পারিবারিক আলোচনা বলা যায়, এবং আমার মনে হয় এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং এই মানুষটিকে আপনারা যারা দৈনন্দিন জীবনে দেখেন হয়তো এভাবে করে বসে কথা বলতে খুব কম দেখা যায়। তার কথা এবং গান আমরা শুনবো। আমরা কোন গান শুনবো ভাইয়া? আমাদের পারিবারিক জীবনে আমরা আমাদের সময় জি, যে আমরা তো আর আব্বাসুদ্দিনের দেখি নাই, আবার উস্তাদ মোহাম্মদ হোসেন খসরু ওনাকেও দেখি নাই, আমরা ইতিহাসে পাই তাদের নামগুলি, এবং বাংলাদেশের সঙ্গীতের নাম আসলে এই নামগুলি আসে, মানে দুজনেই মানে কিংবদন্তি। তো এই যেরকম আমার গুরু ছিলেন উস্তাদ বাদল চন্দ্র, এবং ওনার পরিবারটা সম্পূর্ণ পরিবারটাই সঙ্গীতের মানুষ। উস্তাদ কটন সমীর কুমার চন্দ্র কটনদা, তাদের তো হর হামেশাই আমাদের বাসায় আনাগোনা, মাঝে মধ্যে বৈঠক বসতো, ইয়ে করতো। তবে আমাদের পরিবারের মধ্যে কোনো বেসুরা মানুষ নাই, সবাই সবাই কেউ না মানে গানের, কেউ যদি গান না গাইতো শীষ দিয়েও যদি গান করতো, হ্যাঁ ওইগুলো লক্ষ্য করছি আমি ছোটবেলার থেকে। সবার মধ্যে হয়তো আমি হয়তো গানে আসছিলাম এক সময়, বা শোয়েব গানে গেছে, কিন্তু গানের পূজারি কিন্তু সবাই, সবার মধ্যে সুর ছিল। মানে এটা একদম একেবারে আমি বলবো যে এটা যে কোনোদিন কারো লেসন নিয়ে তারা গেছে না, তাদের ন্যাচারালি মানে তাদের ভিতরে সুর আছে। এবং এটা কত বড় একটি পাওয়া, এবং সৃষ্টিকর্তার দান না থাকলে আমরা যেহেতু মানে নানান ঘাত প্রতিঘাত বা প্রতিকূলতার মধ্যে, আমি তো কোনোদিন মানে আনুষ্ঠানিকভাবে খুব বেশি দিন আমার শেখা হয়নি। আমি যাই করি এটা মনে করো আমার ভেতরের থেকে, আমি আমার সুরের প্রতি যে আমার যে এটা আকর্ষণ, এটা দিয়ে আমি কোনো আনুষ্ঠানিক ভাবে দীর্ঘ সময় বা 3 মাস 6 মাস আমি কোনোদিন শিখি নাই। আমি সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক হিসেবে আমি অসংখ্য ছেলেপেলেরে, বিশেষ করে কাব্য সঙ্গীতটা অনেক, আমি আমার সামনে এসে গান করতে ভয় পাই, কারণ হচ্ছে যে আমি আমার ঠোঁটকাটা আমি ধরে ফেলাই, এটা ভুলটা কেন করলেন, এই উচ্চারণটা এরকম হবে। তো এরকম অনেকেই মানে আমার হয়তো ভাবে আমি সেই জায়গাটা তো এরকম হবে বা সুরটা এরকম হবে। এই জিনিসগুলি আমি আগের থেকে করতাম, আর আমি ওই ছেলেপেলেদেরকে মাঝে মধ্যে দেখাই দিই। আর বিশেষ করে ময়মনসিংহের অনেক ছেলেপেলেদের আমি ইসলামী গান শিখাই, আর নজরুলের ইসলামী গানের প্রতি আমার একটা বিশাল অনুরাগ, ঝোঁক ছিল। তো আর আমি কিন্তু ভুলেও মাসে 3 মাসে 6 মাসে আমি হারমোনিয়াম ধরি না। ওই ছেলেপেলেরা আসে ধরে, নজিব ভাই আপনাকে বসতে হবে, আপনাকে একটা গান গাইতে হবে। আমি যা বলতেছি মুখে, এটা ওই যারা শুনতেছে বা যারা আমার ঘনিষ্ঠ তারা জানে যে আমি কখনো, যার কারণে আমি গান হয়তো গাইতেছি ফিঙ্গারিং করতেছি, কারণ আমি প্র্যাকটিস নেই। আমার কোনো জীবনে আমার এই বয়স পর্যন্ত আমি কোনোদিন বা 3 দিন 5 দিন 7 দিন কোনদিন রেওয়াজ করার আমার ইতিহাস নাই। আমি শুনে দেখে কানে। তবে আমার কাছে সবচেয়ে বড় জিনিস ছিল যে উস্তাদ বাদল চন্দ্র, মানে আমি অনেকের কাছ থেকে শুনছি, শোয়েব আয়শাও বলছে ভারত থেকে সে স্কলারশিপে লেখাপড়া করছে, সে বলছে যে আমি ভারতের বহু জায়গায় গেছি, আমি যে ডিপার্টমেন্টে রবীন্দ্র ভারতীর যে ডিপার্টমেন্টে পড়তাম উচ্চাঙ্গ সঙ্গীতে, আমার গুরু আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। তো আমার দৃষ্টিতে ভারতবর্ষের অনেক বড় বড় গুণীজন দেখছি, কেন জানি বাদলদার তুলনা আমি কারো কাছে। এবং বাদলদা মানে এমন প্রতিভা, মানে এই উপমহাদেশে আমি বলবো বিরল। কারণ যে লোক তবলা যখন বাজায় মনে হচ্ছে যে তিনি কোন ঘরানার তবলা বাদক, মানে উনি তবলাই বাজান। তিনি যখন বাঁশি বাজান মনে হয় যে বাঁশিরই মনে হয় যে হয়তো হরিপ্রসাদ চৌরাশির হয়তো আবার যখন তিনি এই কোনো খেয়াল করেন মনে হয় ফয়েজ খার কথা বললে দেখা গেছে উনি তাকে শ্রদ্ধা জানাইতেছে, উস্তাদ অমুকের কথা বললে ইয়ে করতেছে। আবার তিনি একাধারে অসংখ্য ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারতেন, এই জলতরঙ্গ, আমাদের যে ওই যে মাউতর জ্ঞান। এবং আমি একবার এক নাটকে গেছি, বাদলদা ওইটার পরিচালক ছিলেন,
বাদলদার বহু দূর থেকে মানুষের ডেকে ডেকে নিয়ে তাকে দিয়ে অনুষ্ঠান করে। তো মানে একই সিটিং এ দেখা গেছে যে উনি 4-5টা ইনস্ট্রুমেন্ট বাজাইতেছে। আচ্ছা, যে এফেক্টটা নাটকের যে এফেক্টটা যখন দরকার, বাঁশির দরকার হলে হয়তো একটা প্যাথোস সিন আছে ওখানে বাঁশি, আবার দেখা যায় ভায়োলিন ধরছে। আর একদিন দেখি যে মানে উনি বেহালা ধরছে, স্বর নিতে ভুললা না গিয়া বাঁশি দিয়েই উনি স্বরের কাজ করতেছে। আমি দাঁড়ায় দাঁড়ায় আমি অবাক হয়ে গেলাম, এইগুলা কি। এই এই মানুষটার কথা আমি আমার মৃত্যু আগ পর্যন্ত আমি ভুলবো না। সুরের তিনি চিরকুমার ছিলেন, তিনি এই সুর নিয়েই উনি ইয়ে করতেন। তবে আমার আরেকটা অভিযোগ আছে, বা ওনার সাথে আমার দীর্ঘ সময় থাকার কারণে ওনার কাছ থেকে আমি যে বিষয়টা বুঝতে পারছি, ওনাকে অনেকেই সাইড করে রাখতো। ময়মনসিংহের যে মানে সাংস্কৃতিক একটা পলিটিক্স অনেক আগের থেকে ছিল, মানে তাকে অ্যাভয়েড করার জন্য, কারণ তার সমতুল্য কেউ নাই, তো তার সে উপস্থিত হইলে ওখানে সব ম্লান হয়ে যেত। এই জন্য টেকনিক্যালি তাকে আড়াল করে রাখা হইতো। আজকে আমি যেভাবে যে চ্যানেলে বা যে যেখানে আমি কথা বলতেছি, এটাও যেন এই বাস্তবতাটা আমি দিয়ে গেলাম আর কি। অবশ্যই যে তার একজন আমি ছাত্র হিসেবে, শোয়েবও তার ছাত্র ছিল, এবং শোয়েবও স্বীকার করে যে তার অনেক কিছু আমি তার কাছ থেকেই নিছি। ভারতে আমি গিয়ে অনেক কিছু শিখলেও বাদলদা আমার ভিতরে ঢুকে উঠতো। একদম আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি পণ্ডিত বাদল চন্দ্রকে, এবং আমার মনে হয় আমাদের জীবনে এমন কিছু শিক্ষাগুরু তিনি শিশুর মতো ছিলেন, তার আচার আচরণ। একদিন বাবা বলতেছে, ওই রাস্তায় তোর বাদলদার সঙ্গে দেখা। বাবা সিনিয়র মানুষ, ছোট ভাই দিকে আসো, বাবারে কিছু বাদাম কিনা 2টা চকলেট দিয়ে দিচ্ছে। মানে এই ধরনের মানুষ ছিলেন। এরকম অনেক ইতিহাস আছে। অনেকেই বলতো যে বাদলদার তো আমার ওই দিনটা দিয়ে ওই দোকানে সন্দেশ খাওয়াই দিচ্ছে। মানে এটা তো হরদম আছে, এবং তার এই সারলতা ইয়তা এটা সবাই জানে। এরকম মানুষ যে আর কোনো কালে আসবে না, বা এই ধরনের আমাদের অনেক উস্তাদ গুরু টুরু দেখছি ময়মনসিংহের, এই সেই একজন আরেকজনের খোঁচাখুচি আছে, মানে কেউ কাউরে মানে এইগুলা নষ্ট হয়ে গেছে। এবং ময়মনসিংহ যে একটা সংস্কৃতির একটা প্রাচীন একটা পাদপীঠ, যে এটার এখন আর বলার মতো কিছু নাই। এখন নাই কেউ এখন ওইরকম, মানে যারা আছে এগুলো নানান ধরনের বাহানা করে চলতেছে আর কি। মানে ওইরকম মানে আর ওইরকম তুলনামূলক ওইরকম কেউ নাই। আর কেউ রাজনীতির আড়ালে, কেউ ইয়ের আড়ালে নিজেদেরকে জাহির করে করে নানান কিছু অর্জন করতেছে। কিন্তু বাদল বাবুর মতন মানে সহজ সরল মানুষ এরকম নাই। আর তার যে ভেতরে যেটা ছিল সেটা প্রকাশ করে যেতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের সামর্থ্য ছিল না। বাদলদাকে আমরা বুঝতে বুঝতে যখন আর বুঝে ফেলেছি, তখন তিনি বিদায় নিলেন। এই হলো। দেখ, আমি একটা নজরুল ইসলামী গান গাই। অবশ্যই। হে কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, হে কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, নেশায় হলাম দিওয়ানা যে, নেশায় হলাম দিওয়ানা যে, রঙিন হলো আখি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। তৌহিদের সিরাজি ডাকলে সবাই যারে যারে পিয়ে, তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই যারে যারে পিয়ে, নিখিল জগৎ
ছুটে এলো, নিখিল জগৎ ছুটে এলো, রইল না কেউ বাকি। কোন মধুর শরাব দিলে বসলো তোমার মেহফিল, দূর মক্কা মদিনাতে। আল কোরআনের গাইলে গজল সবে কদর রাতে। নর নারী বাদশাহ ফকির, রূপে তোমার হয়ে হয়ে অধীর। নর নারী বাদশাহ ফকির, রূপে তোমার হয়ে হয়ে অধীর। যা ছিল নজরানা দিল, যা ছিল নজরানা দিল, রাঙা পায়ে রাখি। কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। নেশায় হলাম দিওয়ানা যে, নেশায় হলাম দিওয়ানা যে, রঙিন হলো আখি। কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। ইসলামিক গান, কাজী নজরুল ইসলামের গান গাওয়া খুব কঠিন ব্যাপার। যারা গাওয়ার চেষ্টা করেন বা করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এই যে প্রত্যেকটি সুরের বা স্বরের চলন, তা কিন্তু আমাদেরকে আন্দোলিত করে। এত সহজ নয় একটা স্বরের উপর স্ট্যান্ড করা, একটা স্বরকে গাওয়া এত সহজ নয়। আমরা হয়তো দূর থেকে অনেকেই বলে দেই, একটু সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে জানিয়ে দেই ভালো লাগছে না, ভালো হয়নি, এমন হতে পারতো। কিন্তু যারা একদিন চেষ্টা করেছেন সা শব্দটি করার, তারা অবশ্যই জানেন যে সঙ্গীত কত কঠিন এবং সঙ্গীতকে কেন সকল বিদ্যার সার বলা হয়। তো না, এটা আরেকটা বিষয় আছে নজরুলের, যে শুধু ইসলামী গান না, নজরুল তো একাধারে সব ইসলামী গান প্লাস শ্যামা সঙ্গীত, নজরুলের সমতুল্য এখন পর্যন্ত আমার ধারণায়। যে শ্যামা সঙ্গীতেও তার সঙ্গে যেরকম ইসলামী গানেও তার সমতুল্য নাই, তুলনা করাই যায় এইগুলো। আর নজরুল যেহেতু মানে তার ভ্যারাইটিস, এত ভ্যারাইটিস কোন কবির, যেমন রবীন্দ্রসঙ্গীতের একটা ধারা, কিন্তু নজরুলের বহুমুখী ধারা। মানে আমরা যদি বিশ্লেষণ করি আর কি, তোমার ধরো এই যে গানটা গাইলাম, এই যে এত বাণী, এইগুলা আমি যখন ভেতরে ভেতরে বাণীগুলি বুঝতে চেষ্টা করলাম, তখন আমার সুরটা আসলো, কিন্তু আগে বুঝতে পারিনি। তার একটা কাওয়ালি আছে তোমার, ধরো এটা আসিছেন হাবিবে খোদা আরশ পাকে, তাই উঠেছে সোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে, যেমন চক্র কোকিল যেমন গে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি করে হরষিত ফেরেশতা সব উঠলো গে। হেরো আজ আরশে
আসিন মোদের নবী কমলি আলা। দেখো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণ আলা। হেরো আজ আরো সে আসিন মোদের নবী কমলি আলা। দেখো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণ আলা। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। ফকির দরবেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না রে। যার মহিমা বুঝিতে পারে, যার মহিমা বুঝিতে পারে, এক সে আল্লাহ তাআলা মোদের নবী কমলি আলা। হেরো আজ আরো সে আসিন মোদের নবী কমলি আলা। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। বারেক মুখে নিলে যাহার নাম চিরতরে হয় দোজক হারাম। পাপীর তরে দোস্তি যাহার, পাপীর তরে দোস্তি যাহার, কাউসারের পিয়ালা মোদের নবী কমলি আলা। হেরো আজ আরো সে আসিন মোদের নবী কমলি আলা। মিম হরফ না থাকলে যে আহাদ, নামে মাখা যার শিরিন সাহাদ। মিম হরফ না থাকলে যে আহাদ, নামে মাখা যার শিরিন সাহাদ। নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ, নিখিল প্রেমাস্পদ আমার মুহাম্মদ, ত্রিভুবন উজালা মোদের নবী কমলি আলা। হেরো আজ আরো সে আসিন মোদের নবী কমলি আলা। দেখো সেই খুশিতে চাঁদ সুরুজ আজ হলো দ্বিগুণ আলা। হেরো আজ আরো সে আসিন মোদের নবী কমলি আলা। বাহ বাহ বাহ, দারুণ। এখন ভাই এই সময়ে এসে আসলে কি মনে হয়, আপনি কিভাবে দেখেন জীবনকে এখন? না এখন মানে সঙ্গীতের কথা বললে যে শর্টকাট হয়ে গেছে, শর্টকাটে ইয়ে করতে চায়। যেরকম কোচিং সেন্টারে গিয়া যেরকম বইয়ের জায়গায় জায়গায় দাগায় দাগায় এই কোচিং মাস্টাররা স্কুল কলেজ ফলায় রেখে যেরকম নোট করে দেয় যে গত বছর এই প্রশ্নগুলি আসছিল, এটি নাও আসতে পারে, ওইরকম পসিবল মানে ইয়েগুলি তার আইকা দেয়। ছেলেবেলের যেরকম ব্যাস ওইটাই পড়তে থাকে, ওইটাই গিয়ে দেখা গেছে যে কিছু কমন পড়ছে, কিছু কমন, ম্যাক্সিমামই কমন পড়ে, কারণ তাদের একটা অ্যানালাইসিস আছে। আচ্ছা, ছেলেবেলে পাস করতেছে কিন্তু বইয়ের সাথে আর সম্পর্ক গড়ে উঠতেছে না। সঙ্গীতটা এরকম, এই যে নানান মাল্টিমিডিয়া এন্ড এটা সেটা ফেসবুক অমুক তমুক এগুলো করে যেরকম এখন দেখা গেছে যে কারাওকে মিউজিক ছেড়ে দিতেছে তারা। আমার যে পছন্দের মিউজিক দরকার সেই মিউজিক আমি গান গায়ে ফেলতেছি, কিন্তু কষ্ট করে পরিশ্রম করে প্র্যাকটিস করে রেওয়াজ করে ওইগুলো আর নাই। এই জন্য আসল সঙ্গীতের যে প্র্যাকটিস করে যে গাওয়া, সেটার থেকে আমরা হারাই যাইতেছি। যে আগে যেরকম আমরা ছোটবেলা দেখছি আমাদের ময়মনসিংহ শহরে যে কোনো গলি দিয়ে রাস্তা দিয়ে হাঁটলে দেখা গেছে কেউ রেওয়াজ করতেছে, কেউ গান গাইতেছে, নাই এখন আর নাই। এখন আর এগুলো নাই, এগুলো হয় না। মানে এরকম গার্জেনরাও এরকম যায় ছেলে পেলে দেয় আমার কাছে নিয়ে যে মানে কম সময়ে কতটুকু করা যাবে, মানে প্যাকেজ প্রোগ্রাম চাচ্ছে সঙ্গীতেও, মানে একটা প্যাকেজ চাচ্ছে আর কি, যে এই কইরা যদি আচ্ছা দুইটা রবীন্দ্রসঙ্গীত দুইটা নজরুল গীতি গাইলে পরে, আর একটু মেয়ের যদি গায়ের রংটা একটু দুর্বল হয়, আচ্ছা 4-5টা গান যদি গায়া যদি আনা যায় তাহলে তার সাথে একটা ভবিষ্যৎ কিছু হবে। মানে মানসিকতাটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার মতোই থাকি,
আমার ছেলেপেলে আসুক, আমার প্রতিষ্ঠানে না আসুক, তাতে কিছু আসা যায় না। আমরা সঙ্গীতটাকে ভালোবাসি, শুদ্ধের জায়গাটা, হ্যাঁ, আমরা ওই জায়গায় থাকবো, ওই থেকে নড়চড় হবে না একদম। আর আমাদের কান যেহেতু আছে, জি, আমরা বেসুরারকে আমরা কোনোদিন প্রশ্রয় দেবো না। আর আমি নিজেও অনেক সময় বুঝি, আমি 3 মাস একটা বাচ্চা যদি আমাদের কাছে আসে, আমি বুঝতে পারবো যে হবে কি হবে না, হ্যাঁ, বা একটা প্র্যাকটিস মেক্স পারফেকশন, তাই না? অবশ্যই প্র্যাকটিস করলেও যে আসবে বা আসবে না, ওইটাও এক সময় বুঝে ফেলে আমি। যে হয়তো দেখা গেছে যে আবার তাদের একটা ইয়ে থাকে যে না শিখবই, আমরা শিখবো, আর শিখুক, ওই গাইতে গাইতে থাকবে, গাইতে গাইতে গান বাজাতে পারবে, বলা যায় না, মানুষের তো হইতেই হয়ে যেতে পারে। তো এগুলা এখন আর কি আপনার কি বলতে ইচ্ছে হচ্ছে, মানে এখন এখন ইউ আর অন ফ্লোর, না এখন তো সঙ্গীতে যেরকম দেখা গেছে যে আমাদের এখন তো পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় হইতেছে, সেখানে সঙ্গীতেরও শাখা আছে। তো সঙ্গীত তো আরো বিস্তৃত হওয়ার কথা, আরো মেলোডিয়াস শিল্পীটা বের হওয়ার কথা। ওই আমি তো সেই গুণগত মানসম্পন্ন শিল্পী আমার চোখে পড়ে না, যে আমার মাথাটা নিচু হয়ে যায় যেন, মানে তাদের সুরের, তাদের মানে ক্যারিশমা দেখা এরকম হয় না। তারপরে এই যে নানান রাষ্ট্রীয় ভাবে অনেক আয়োজন হয়, দেখা গেছে এইগুলো নিয়ে নানান ধরনের কমপ্লেন থাকে, যে লোকটি মানে নির্বাচন করবে বা ইয়ে করবে, সেই ধরনের মানুষকে ডাকা হয় না। আর ওদের কেউ ডাকলে মনে করবে যে আমাদের চাকরি যাইবো গা, বা আমরা বুঝি হারাই যাবো গা, তারা একবার জায়গা দিলে এরকম হয়, এরকম প্রফেশনাল জেলাসি যেটা বলে আর কি। এই অবস্থায় চলতেছে বাংলাদেশ এখন। কারণ হচ্ছে যে আমরা তো টপ টু বটম এখন কেউ কাউরে মানতেছি না, যদি সে তার কোয়ালিটি থাকে সেটারও মানতেছি না, কোয়ালিটি লেস তারও 7 বার সালাম দিয়েও পরে মানতেছি না। এখন হলো এরকম আর কি। আমার কথা হলো যে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমি বা অন্য বিশ্ববিদ্যালয়গুলি দেখা গেছে, লক্ষ্য করা গেছে যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ইচ্ছা অমুক সাবজেক্টে পড়ার, দেখা গেছে যে ওই সাবজেক্টে পাইলো না, আচ্ছা সঙ্গীতে কয়েকটা সিট খালি আছে, আচ্ছা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে ভর্তি হয়ে গেলো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম রাখার জন্য, যে আমাকে পড়তে হবে। পরে দেখা গেছে সে দৌড়াদৌড়ি করতেছে মুখের কাছে, তোমার কাছে, কারণ সুরটা তো এটা কিছু অবশ্যই উপরওয়ালার কিছু বিষয় থাকে, মানে চাইলেই পাওয়া যায় না। আমি আমার এখানে আমার প্রতিষ্ঠানে একবার দেখছিলাম, যেহেতু আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটি আমাদের এখানে ময়মনসিংহের শর্ট শ্রেণীর মানে উচ্চ মানের গুরুরা ছিলেন এখানে, উস্তাদ বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, উস্তাদ বাদল চন্দ্র, উস্তাদ এমদাদুল হক, এরা খুব প্রভাবশালী, এরা আমাদের গুরু ছিলেন। তারপরে অনিল তালুকদার, তারপরে আমাদের নাচে টাচেও তারা বড় বড় যোগেশ দাস, ইউনুস আহমেদ বাবলু, তবলারও ওইরকম গুণী মানুষ ছিলেন। আমি দেখতাম, লক্ষ্য করতাম যে আমি হঠাৎ করে, আমি যেহেতু অফিস রুমেই থাকতাম বেশিরভাগ, হঠাৎ করে দেখি বাদলদার এখানে ক্লাস শেষে আরো কিছু পোলাপান বসে রয়েছে। পরে দেখা গেছে বাদলদার তাদেরকে বাঁশি শিখাইতেছে। আচ্ছা বাঁশি শেখার পরে দেখা গেছে আমি সব অন্য টুচাটা গেছে গা, আমি বাদলদা কি করে দেখি, তো গিয়ে দেখি যে উনি তখন তবলা শিখাইতেছে। মানে উনি এক সিটিং এর মধ্যে বসে তবলা, বাঁশি, করতাল মরতাল এগুলো সবকিছুই মানে তার কাছে দূর দূরান্ত থেকে, তাকে যারা বুঝতে পারছে তারা বহু দূর থেকে আসতো। আর উনি ওই যে ঢোল বেরিয়ে বেরিয়ে ওই যে আসেন এক ধরনের ছাত্রদের বলে দেয় যে বইলো তোমার এলাকার মধ্যে আমি এখানে ক্লাস করাই বা ছাত্র কালেকশন করার একটা এইগুলা ছিল না কোনোদিনই। উনি যা পাইতেন আমাদের বাতাসা আর এই সন্দেশ খাওয়াই শেষ করে দিতেন, এবং এটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাইতেন উনি, যেহেতু উনি চিরকুমার ছিলেন। আর তার পরিবারের মধ্যেও একটু আছে না, বয়স হয়ে গেলে তাকে ক্যারি করা, তাকে করা, আমি খোলামেলা অনেক কিছু বললাম আজকে। অবশ্যই অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, অনেকের কাছে হয়তো একটু যে এত অপ্রিয় কথা না বলে দিতে পারতেন বা মুক্ত, এটা বলতে হয়, বলার প্রয়োজন আছে। এখন কি আর স্বপ্ন দেখেন ভাইয়া? কি নিয়ে স্বপ্ন দেখেন? আমার কাছে মনে হয় না, যেহেতু স্বপ্ন কি দেখবো, যেহেতু সঙ্গীত তো তার একটা জায়গা আছে, সঙ্গীতের জায়গায় যেহেতু এই দেশে
এই দেশে সব ধরনের সঙ্গীত আছে, লালন আছে, যেরকম নজরুল আছে, রবীন্দ্র আছে, সব ঘরানার জিনিস এই দেশে আছে। শাস্ত্রীয় সঙ্গীত আছে। আমাদের ময়মনসিংহের মুক্তাগাছার মহারাজরা তারাও বাইরে থেকে বড় বড় গুণী উস্তাদদের কাইনা তারা তাদের মনোরঞ্জন করার জন্য বা তাদের ময়মনসিংহকে সমৃদ্ধ করার জন্য যে বড় বড় ডাক সাইটে উস্তাদরা আসতেন, গান করতেন এবং তাদেরকে ওইরকম এনাম দিতেন যে তারা সন্তুষ্ট থাকতো। উস্তাদ আলাউদ্দিন খাও আমাদের ময়মনসিংহ মুক্তাগাছার রাজসভায় ছিলেন। তারপরে তার সঙ্গে তো উনি তো একা আসেন নাই, উনি আরো কিছু সঙ্গে করে নিয়ে আসছেন। এবং আজকে আলী আকবর, আলাউদ্দিন খা এই পর্যায়ে যাওয়ার পেছনেও আমাদের মুক্তাগাছার জমিদারের একটা অবদান আছে। হ্যাঁ, কারণ যেহেতু অনেক কিছু করতে উনি পারতেন না, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিতেন। এই যে এখন আপনি যে সঙ্গীত বিদ্যালয়ে একদম নিজের দায়িত্বে আপনি নিজের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনি পৃষ্ঠপোষক না, আমি তো এখানে তো কোনো ওই যে আউল ফাউল লোক বা আমি যারা সঙ্গীত করবে তাদের সঙ্গে আমি চা বানায় খাওয়াই দিই। আমার নিজের হাতে আমি চা বানায় খাওয়াই, তো প্র্যাকটিস করো, তুমি গান করো, তোমরা ইয়ে করো। কোনো পৃষ্ঠপোষকতা আশা করেন না? না না না, এগুলো তো না। আর পৃষ্ঠপোষকতা আলাপ এখন তো সঙ্গীতের রাজনীতি যদি একাকার হয়ে যায়, তাহলে দেখা গেছে আমার রাজনীতির লোকের সালাম দিয়ে আবার গান গাইতে হবে। সঙ্গীতের একটা আলাদা স্বাধীন, সঙ্গীত যারা করে সত্যিকারের যারা শিল্পী তারা স্বাধীন চেতা থাকে এবং তারা ঘরের খানা পিনা না থাকলেও তারা মুখ লুকায় লুকায় চলবে সত্যিকারের শিল্পী যারা। তো কি বলার আছে আপনার আজকে যে সুরের গল্পে? না না, তোমার গল্প তো তোমার মতোই তুমি করে দেবা, আমার গল্প হয়তো কারো ভালো না লাগতে পারে, কে জানে। আমরা তাহলে গান শুনতে শুনতে কিন্তু আজকের মতো বিদায় নিব। যেহেতু আমার কথা বলছো, আমি হেমন্তের গান গাই। হেমন্তের প্রতি আমার দুর্বলতা ছোটবেলা থেকে। জি। আর যেহেতু এটা একটা কাব্য সঙ্গীত, আর হেমন্ত তার বাণী, তার উচ্চারণ, তার এটা একটা আলাদা একটা গোল্ডেন ভয়েস। একদম হেমন্ত, একদম এটা কারোর মতো নয়। ঘাটে হেমন্ত একটা গান গায় অবশ্যই। মেঘ কালো আধার কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। মেঘ কালো আধার কালো, কাশ যে সাদা ধেনু সাদা আর সাদা খেয়ার পাল, সাদা যে ওই স্বপ্ন মাখা রাজহংসের পাখা, সবার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাখা। মেঘ কালো আধার কালো, লজ্জা রাঙা সিঁদুর রাঙা আর রাঙা কৃষ্ণ চূড়া, রাঙা যে গো সাজা কাশের ওই যে অস্তরা, সবার চেয়ে রাঙা তোমার আলতার ওই দার। মেঘ কালো আধার কালো,
শস্য সবুজ, পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি, দুর্বা সবুজ, তার সাথে যে চির সবুজ বন। সবার চেয়েও সবুজে কন্যা তোমারও বুঝে মন। মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার কুল। তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। মেঘ কালো, আধার কালো, আর কলঙ্ক যে কালো, মেঘ কালো, আধার কালো। বাহ বাহ, অসাধারণ। এবং এই গানের সাথে আমার মনে হয় হারিয়ে যেতে ইচ্ছে হয়, হারিয়ে যাওয়া যায়, মনে হয় সব দুঃখ ভাসিয়ে দেই, মেঘের আড়ালে চলে যাক আমাদের সব কষ্ট। অনেক ধন্যবাদ ভাইয়া। আমার কিন্তু যে গান গাইতে গিয়ে মানে এখন তো মেমোরি ওলটপালট হয়ে যাচ্ছে, বাণী ভুলে যাই গান। কোনো সমস্যা নেই, এটা বাণী ভুলে যাই, হয়তো যে অন্তরটা আগে গাওয়ার কথা সেটা পরে গাইতেছি, এরকম করছি। তবে আমি একবার আরেকটা কথা বলে রাখি, আমি একবার খালিদ হোসেন সাহেবের কাছে গেছিলাম। যেহেতু ইসলামী অনেক ছেলে পেলে ময়মনসিংহ আমার কাছে আসে, যে কোথাও মানে কেউ হয়তো দেখায় দেয় না বা দেখানোর লোক নাই, বা এরকম আমার কাছে মনে হয় গান হয়তো জানে সবাই, অনেক হয়তো চেষ্টা করলে পারবে, কিন্তু আমি এরকম করতে করতে আমি একসময় খালিদ হোসেনের কাছে গেছিলাম, ওনার মোহাম্মদপুর বাসায়। আচ্ছা, গেলে পরে তা আমি বললাম আর কি যে আমি তো ইসলামিক গানের খুব ইন্টারেস্টেড, তো খুব আমি কিছু গান আপনার কাছে করতে চাই। তা আমি কয়টা একটা গান শুনলাম, তো তুমি বিশ্বাস করবো না, আমি দুইটা গান গাওয়ার পরে কয় আপনারা আমার কাছে শিখতে হবে না, আপনি যেভাবে চলছেন সেগুলো চলতে থাকেন, আপনাকে আর ইয়ে না। পরে আমি কোথায় থাকেন, কি করেন, বা কোথায় কেমন কি আমার এখানে, আমি অবশ্য দিকে একটা কাজ ছিল, আমার কে জানে বললো এটা খালিদ হোসেনের বাসা। আমি ওনার সাথে দেখা করলাম, গিয়ে পরে শোয়েবের কথা বললাম যখন, আমি তার বড় ভাই, আপনাকে আমার শিখতে হবে না, আপনি উনি আর মানে আমাকে ইয়ে করছে, আমার প্রথমে চার কথা বলছে, যখন শোয়েবের ভাই বলছে আমি, তখন উনি বাসায় ভিতরে গিয়া বলছে যে মানে দেখা যাচ্ছে অনেক ধরনের নাস্তা আসছে, মানে আমার খুব ইয়ে করলো। আমরা খালিদ হোসেন মিলুর কথা বলছি। হ্যাঁ, তাহলে আজকের মতো কি আমরা বিদায় নেব? হ্যাঁ, রাত্রি অনেক হয়েছে, আর আমি নাকি আমরা গান গাইবো, দুই একটা গল্প শুনবো আরো এরকম? গল্প আর কি, গল্প তো হইলো যে আমাদের যে যারা আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করে গেছিল, তাদেরকে আমরা স্মরণ করি না, তাদের গল্প পড়ি না, তাদের আলাপ আলোচনা করা উচিত। তাদেরকে আমাদের স্মৃতিতে যেরকম আমরা একটু একটু মনে আছে, আমরা এটার ধারলো কইরা তাদেরকে সম্মান জানানো, তাদের কথাগুলি বলা। কারণ হচ্ছে যে যেরকম উস্তাদ বাদল চন্দ্র, আমি আমার প্রেক্ষাপটে বলতেছি, উস্তাদ এমদাদুল হক, তিনি অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, তো ওনার সীমাবদ্ধতা ছিল, কিন্তু উনি যেটা করতেন খুব পারফেক্টলি করতেন। উনি কোনো এমনি সাধারণ গান গাইতেন না, কোনো কাব্য সঙ্গীত উনি গান গাইতেন না, উনি খেয়ালি করতেন। তার উস্তাদ বিজয় ভট্টাচার্য, যাই হোক, ওনার আমরা অনেক দেরি করে পাইছি, উনিও ওনার অনেক শিল্পী টিল্পী আছে। আর ময়মনসিংহের মাটিতে অনেক অনেক মানুষ, অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, আমরা কিছু সান্নিধ্যে পাইছি, আবার অনেকের পাই নাই বা অনেকের বুঝতেও পারি নাই, আবার কেউ কেউ ভিন্ন ভিন্ন ধারার চিন্তা ভাবনা। যেন আমাদের নুরু ভাই ছিল, শ্রদ্ধেয় নুরু ভাই, অধ্যাপক নুরুল আনোয়ার, তিনি ক্রিকেট আর রবীন্দ্রসঙ্গীত এই দুইটা জিনিস নিয়ে থাকতেন। রবীন্দ্রসঙ্গীতের যে পারফেকশনটা, রবীন্দ্রসঙ্গীত এমন একটা সঙ্গীত, আমি এটা ভিতর গিয়ে ঢুকছিলাম একবার, যে এটার ভাবটাকে আনা খুব কঠিন, দীর্ঘ সময় লাগে এটা, বাণীর সাথে তার যে ভাব, আর চোখটা বন্ধ করে রবীন্দ্রনাথকে যদি মানে খেয়াল করা যায়,
তাহলে বোঝা যায় যে তিনি মানে রবীন্দ্রসঙ্গীতটা করা ওই ভাবটাকে আগে আনতে হবে। নুরু ভাই, তারপর ওয়াহিদুল হক ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওয়াহিদ ভাই আমার বাসায় পর্যন্ত যাইতো ময়মনসিংহে আসলেই, টুকটাক করে। আমার জ্যাঠার নাম ওয়াহিদ, ওনার নাম ওয়াহিদ। তা আমি একদিন বললাম, ওয়াহিদ ভাই চলেন একটা জায়গায় নিয়ে যাই আপনাকে, একটা মানুষকে দেখাই। তো ওনার দেখাইলাম। আমার জ্যাঠা তো হইলো রবীন্দ্রনাথ, ট্রু কপি রবীন্দ্রনাথ। আমি সেটা আপনিও ওয়াহিদ, উনিও ওয়াহিদ, দুইজনে খুব আড্ডা হইলো, গল্প হইলো। কিন্তু আমার একটুকু মাথায় আসলো না একটা ছবি তুলে রাখি দুই ওয়াহিদ সাহেবের, কিন্তু সেটা পারলাম না। তবে দুইজনে খুব আড্ডা দিলাম, দেখলাম। আর আমার যেহেতু আমার চাচা একজন মানে জ্ঞান পিপাসু মানুষ ছিলেন, পৃথিবীর নানা প্রান্ত থেকে তার জন্য বই আসতো, মানে যেটা ফার্স্ট পাবলিকেশন বা এরকম, যে তার কাছে চলে আসতো। আর সারা পৃথিবীতেই তার বন্ধু বান্ধব ছিল। দেখা গেছে যে বইটা ফার্স্ট পাবলিকেশনটা হয়েছে, আচ্ছা ওয়াহিদের জন্য পাঠাই দাও বা অমুক করতো, এরকম বন্ধু বান্ধব তার অনেক ছিল। তো তার যে বইয়ের মানে মানে তার রুমে যে বইয়ের একটা লাইব্রেরির মতো ছিল। আমার জ্যাঠা তিনি সারা রাত্রি উনি কোরআন শরীফটাও ইংরেজি ভার্সনে পড়তেন, এবং তিনি বলতেন যে আরবি থেকে আমি ইংলিশে পাই বেশি, মানে এবং গভীর রাত্রে হলে তিনি যে কোরআন তেলাওয়াত করতেন এটা ইংলিশ ভার্সনে, হ্যাঁ, তার জন্য সহজ হতো উনি বলতেন। আমি ওয়াহিদ ভাই দেখলাম যে বুঝতে পারছে যে এখানে একটা কিছু আছে। ওয়াহিদ ভাই খুব করলো। ওয়াহিদ ভাই তো বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীতে যেরকম সঞ্জিদা আপা আর ওয়াহিদ ভাই, তার তো দুজনে মানে বলা যায় যে এই দেশের রবীন্দ্রসঙ্গীতটাকে মানে ব্যাপক প্রচার প্রসারে তাদের ভূমিকা আছে, ব্যাপক ভূমিকা। আমি সঞ্জিদা আপা বাসায় গেছি, কারণ আমি একবার দায়িত্বে ছিলাম ময়মনসিংহে, না রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে আমি সেক্রেটারি ছিলাম। তো পরে যখন তারা বুঝতে পারলো যে ওইটার প্রতি আমার অনুরাগটা কম, নুরু ভাই আমাকে মানে খুব যে তুমি সাংগঠনিক ভাবে তুমি যেন শক্তিশালী, তুমি যেরকম একটা প্রতিষ্ঠান ধরে রাখছো, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয়টা তুমি ধরে রাখছো, কেউ নাই, তুমি একাই সব আজকে একটা ভবন টবন করে ফেলছো, যাই হোক এটা করছো তুমি। তো ওইরকম একটা সাংগঠনিক কারণে উনি আমাকে দিচ্ছেন আর কি। কিন্তু আসলে আমি যে রবীন্দ্র ভিতরে আমার যে একেবারে ফোকলা, আমার আর সেটা যে রবীন্দ্র চর্চা না থাকলে তো রবীন্দ্র ভাবটা আসবে না। তো তারপর আমি পড়ছিলাম, সেই সুবাদে আমি সঞ্জিদা আপার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমাদের ময়মনসিংহের যারা গুণী শিল্পী আছেন, এই যারা, তাদের সঙ্গে আমার সবার সঙ্গে আমার পরিচিত আছে, আছে, কিন্তু হয়তো একটু দূরত্ব আছে, কারণ হচ্ছে যে আমি এই কাজটা করি না, যাই না, এই কারণে হয়তো এরকম হতে পারে। কিন্তু আমিও যে রবীন্দ্রসঙ্গীত একেবারে গাইছি না। আমার বাবা বলতো যে আমার 300 রবীন্দ্রসঙ্গীত মুখস্থ। আমার জেঠা বলতো যে আমরা তো ছোটবেলায় 200-300 রবীন্দ্রসঙ্গীত গাইছি না, গাইছে, বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা আমি ধরো একটা রবীন্দ্রসঙ্গীত ধরো আমি গাই, আমি আমার ভিতরে আসে না। এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শুকনো বনে আপন মনে ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন, মনে রেখো তোমাদের এই হাসি খেলায় মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন
জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন, মনে রেখো আমি যে গান গেয়েছিলেন। জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো। রবীন্দ্র বিশারদরা হয়তো বুঝি পেটা কি সুর জানে না, গান গাইতেছে, তবে হৃদয় থেকে গাওয়া সেটা খুব কঠিন। এবং মানে বললাম না যে সব নজরুলের যেরকম বহুমুখী বা ভ্যারাইটিস আছে, যেরকম সবকিছু আছে নজরুলের মধ্যে, রবীন্দ্রনাথের ভাব সম্পদটা থাকলে এই গানের মধ্যেও সুন্দর চমৎকার গায়কী এবং মানে ডুবে যাওয়া যায় রবীন্দ্র গানে। কি সুন্দর সোজা স্বর, কিন্তু গাওয়াটা কত কঠিন। হ্যাঁ হ্যাঁ, গাওয়াটা খুব কঠিন। তো সুরের গল্পে আজকের এই বিশেষ এপিসোড আপনারা এতক্ষণ কিন্তু খুব উপভোগ করেছেন বলে আমি বিশ্বাস করি, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার মনে হয় আজকে আমাদের আলোচনায় যত গুণী মানুষের কথা বলা হয়েছে, বা আমি নিজেই অনেক কিছু জানতে পেরেছি, তো এটা আমার জন্য একটি অনেক বড় অপরচুনিটি। এবং এই মানুষের মতো আরো যারা মানুষ আছেন যারা সঙ্গীতকে ধারণ করেন এবং বহন করেন, তাদেরকে মনে রাখাও কিন্তু অনেক জরুরি। এবং আমি আমার এই ভিডিও থ্রুতে ময়মনসিংহ শহরের সেই সকল মাথা শ্রেণীর মানুষদেরকে আসলে বলতে চাই যে একজন নজিব আশরাফ পৃথিবীতে খুব কম পরিমাণে আসেন। যিনি আছেন তাকে বা তার জন্য, তাকে সম্মান দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের কি করা যেতে পারে, সেই প্রশ্নটা পরিবারের পক্ষ থেকে আমি রাখলাম আপনাদের কাছে। আর ভাইয়া, আপনার আর কি বলার আছে সঙ্গীত নিয়ে? আর না, সঙ্গীতে তো যেরকম আমার আরো দুটি ভাই, যেরকম ধরো আমাদের পরিবারের যে সবচেয়ে বড় ভাই ছিল মুফতি ভাই, তিনি ভায়োলিনে চেষ্টা করেছিলেন এবং তার হাত চমৎকার হাত ছিল। তো উনি তো বুয়েটে, তখন তো বুয়েটে পড়াকালীন সময় তিনি মুক্তিযুদ্ধে গিয়ে জীবন উৎসর্গ করলেন। হাদি ভাইয়ের হাত ভালো ছিল। ওই যে আছে না যে গান গাইতে গিয়ে একটু লজ্জা বা একটু চিল্লাইতে হয়, তারা ইনস্ট্রুমেন্টটাই ধরছিল। হাদি ভাই ভায়োলিন ধরছিল, মুফতি ভাই ভায়োলিন। মুফতি ভাই ইউনিভার্সিটিতে আসতো, সেখানে কটনদা যাইতো। কটনদা আমাদের ময়মনসিংহের পাইওনিয়ার, বিশেষ করে গিটারে তিনি ফার্স্ট ম্যান, যে তিনি ময়মনসিংহ গিটারের ছাত্র তৈরি করে গিটারকে মানে পরিচিত করা, গিটারকে মানে একটা পরিস্থিতি আনছে, এটা কটনদার একটা ইয়ে। তারপর পাশাপাশি ভায়োলিনেও তিনি ইয়ে করতেন। মানে কটনদার হাত খুব মিষ্টি ছিল। এবং বাদল দা বললাম না, ভায়োলিনেও তিনিও ওরকম ছিলেন আর কি। ওই পরিবারটা, এই চন্দ্র পরিবারটা একটা সঙ্গীত পরিবার ছিল আমাদের এলাকার মধ্যে। এখান থেকে কিছু আমরা আহরণ করছি, কম বেশি শহরবাসী অনেকেই, অনেক ছেলে পেলে তার হাতে গিটার, বিশেষ গিটার, কটনদার হাতে গিটার শিক্ষা অনেকেই। মুফতি ভাই যাই হোক, মুফতি ভাই সম্পর্কে বলতে গেলে তো অনেক বড় কথা। আমাদের এই পরিবারের জ্যেষ্ঠ সন্তান, আমাদের কাজিন। আমরা তখন ছোট, মুক্তিযুদ্ধের সময় তো আমরা একেবারেই ছোট। তো মুফতি ভাই কিন্তু মানে উপমহাদেশের অন্যতম একজন দাবড় ছিলেন।
এটা অনেকে হয়তো জানে কিংবা জানে না, যেরকম মুফতি ভাই চোখ বন্ধ করে, মানে চোখ একদম, এটাকে ব্লাইন্ড ফোল্ড চেস বলে, ব্লাইন্ড ফোল্ড চেস, চোখ বন্ধ করে সে ঢাকায় 7 জনের সাথে সে দাবা খেলতে সক্ষম হয়েছিল। এবং ওই সময়ে আমি যতদূর জানতে পারছি, ওই সময়ে রাশিয়ার ববি ফিশার এই সক্ষমতাটা দেখাইছিলেন। এবং দেশ স্বাধীন হওয়ার অনেক পরে নিয়াজ মুর্শেদ সে চেষ্টা করছিল যে সে 3 জনের সাথে সক্ষম হয়েছিল, কিন্তু সে বলছিল পরে যে আমি মুফতি ভাইয়ের রেকর্ডটা ভাঙবো ভবিষ্যতে, কিন্তু আর ভাঙা হয় নাই। তো যাই হোক, মুফতি ভাই যদি আমাদের পরিবারে জীবিত থাকতো, সে যদি জীবিত থাকতো, হয়তো সে একজন ইঞ্জিনিয়ার হইতো, কিন্তু তার থেকে বড় হইতো এই পৃথিবীর মধ্যে তার একটা নাম থাকতো একজন দাবারু হিসেবে। যে মানে বললাম না যে তার মৃত্যুর পরেও তার যে সে তৎকালীন বুয়েটের তিতুমির হলে সে থাকতো, এবং তার মৃত্যুর বহুদিন পর্যন্ত তার নামে বুয়েটে একটা দাবার টুর্নামেন্ট হইতো। হয়তো এই প্রজন্মে যারা আছে তারা হয়তো, এবং তার এই স্বাধীনের পরে যে হলটা হয়েছে তিতুমির হলটা, আগে ছিল এটা কায়দাজম হল বলা হয়, মুক্তিযুদ্ধের আগে ওর তিতুমির হল হইল, কিন্তু এটা আর ওই ধারাবাহিকতা থাকে নাই। এবং আরেকটা জিনিস হলো যে এই সঞ্জিদা খাতুনের বাবা, ওনাকে বলা হয় বাংলাদেশের দাবার জনক, মানে এই দেশে, কারণ তিনি দাবাটাকে পপুলার করছিলেন। আর মুফতি ভাই যখন বুয়েটের ছাত্র, তখন এই সঞ্জিদা খাতুনের বাবা, উনি বিখ্যাত নামটা, উনিও অধ্যাপনায় ছিলেন, উনি মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেন। উনি যখন ইস্ট পাকিস্তান দাবা কমিটি মানে গঠন করে, তখন মুফতি ভাইরে জয়েন্ট সেক্রেটারি রাখা হয়েছিল ছাত্র অবস্থায়। আর এরকম হয়েছে, আমরা দেখছি মুফতি ভাই ছুটিতে ময়মনসিংহ গেছে, আসে না 15 দিনের ছুটি আসছে, মানে উনি অস্থির হয়ে গেছেন গা, কাজী মোতাহার হোসেন সাহেব তিনি অস্থির হয়ে গেছেন, মুফতি আসতেছে না, তিনি ময়মনসিংহ চলে আসছেন। এই বাসার বারান্দায় বসা মুফতি ভাই কাজী মোতাহার হোসেন খেলতেন। আমরা ছোট তখন, আমরা চিল্লাচিল্লি আমরা করতাম, করতাম, তখন দাবা টাবা বুঝি না। মুফতি ভাই মারা গেলে পরেও তার রুমের থেকে বিশেষ করে দাবার যে বইগুলি বেরিয়েছে, ওই সময় নাকি এই বই মূল্য 7-8 হাজার টাকা ছিল। সে পৃথিবীর অন্যান্য জায়গা থেকে দাবার লেটেস্ট স্কোর এইটা সেটা এইগুলা কালেকশন করতো আর কি তার রুমের থেকে। এইগুলো বিশ্ববিদ্যালয়ের ওই সময় তার অনেক কিছু আমাদের, আরেকটা ছোট ভাই ছিল, সে আমেরিকা আছে, সেও বুয়েটের ব্লুজ ছিল। আচ্ছা, তখন তার মাধ্যমে কিছু জিনিসপত্র মুফতি ভাইয়ের কাপড় চোপড় এটা সেটা, তার ব্যবহারিক, তার স্মৃতি মানে যেটা বহন করে, এইগুলা বিশ্ববিদ্যালয়ের কার কাছে জমা দিছিল, এইগুলো আর আমরা উদ্ধার করতে পারছি না। কিন্তু মুফতি ভাইয়ের নামে আমি স্বাধীন হওয়ার অনেক পরে যখন মুফতি ভাই সম্পর্কে আমি জানতে পারলাম, যে নানান ধরনের লিটল ম্যাগাজিনে যে তার সম্পর্কে ওই সময়ে ওই বুয়েটে থাকলে ওইগুলো দেখে আমি সুদীর্ঘকাল তার নামে ময়মনসিংহে চেস টুর্নামেন্ট করলাম। এবং ময়মনসিংহে স্বাধীন বাংলাদেশে প্রথম আমি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল সিস্টেমে মানে আমি প্রথমে রবিন লিগ করছি, রাউন্ড রবিন লিগ করছি, তারপরে তোমার দাবার যে আরেকটা আছে সেই ইয়েতে আমি দীর্ঘদিন ময়মনসিংহ প্রেস ক্লাবে মাসব্যাপী তার নামে টুর্নামেন্ট হয়েছে। তারপরে পরে তো এটা ছড়াই গেছে গা, মুফতি ভাইয়ের নামে করতে করতে ময়মনসিংহে অনেক দাবারও সৃষ্টি হয়ে গেছে। এখন হয়তো আমি সিরিয়াস না, কিন্তু আমি যে সিরিয়াস, অনেক পাড়ায় ছেলে পেলে দাবা শুরু হয়ে গেছে। আমি শুরু করছিলাম 78-79 মনে হয়, 78-এর দিকে। এই তোমার ওই সিস্টেমটা আমি ভুলে গেছি, নামটা ভুলে মন থাকে না। ওই তোমার খুব শর্ট, যেরকম মনে করো 3 রাউন্ড খেলা বা 5 রাউন্ডের খেলায় তোমার রেজাল্ট হয়ে যায়। আচ্ছা, ওইটা। আর নাইলে দেখা গেছে যে আমি প্রথম স্টার্ট করছিলাম রাউন্ড রবিন লিগ মাসব্যাপী খেলা হচ্ছে, হ্যাঁ, একটা বেসমেন্ট আরেকটার সাথে আরেকটার সাথে আরেকটা। আর এটা হইলো যে তোমার সুইস লিগ। আচ্ছা, সুইস লিগ মনে হয়েছে, সুইস লিগ সিস্টেমে শুরু করলাম। অনেক ছেলে পেলে অনেক এক্সপার্ট হয়েছে, তারাও নিজেরা বিভিন্ন জায়গায় খেলে।
তারা মুফতি ভাইয়ের নামে টুর্নামেন্ট করে খেলে, কিন্তু আমি যে আনুষ্ঠানিকভাবে যে মানে যেভাবে শুরু করছিলাম সেটা আমি আর করতে পারি না। যে এই জিনিসটা ময়মনসিংহের যে ধরো ডায়াবেটিক সমিতি আছে, এটারও আমি একজন ফাউন্ডার মেম্বার। কারণ এটার পিছনে আমাদের অবদান, আমাদের সমমনা, আমাদের ওই সময় যারা একসঙ্গে চলাফেরা করতাম, মাঠে যাতায়াত করতাম মানে ডায়াবেটিসের জন্য, করতে 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 আমরা ডায়াবেটিক সমিতি জন্ম দিছি। আজকে ধরো ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি প্রতিদিন 250-300 মানুষকে নামমাত্র মূল্যে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। এটা আমি এটা বর্তমানে অর্গানাইজিং সেক্রেটারি, মানে আছি আমরা এগুলো করি, আমাদের সময় কাটে। মনে হয় যে নিজেরা মনে হয় যে না আমরা কিছু করছি। অবশ্যই। এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সুরের গল্প থেকে। এবং আমাদের আজকের এই আলোচনা আমার মনে হয় যারা এখন মূল ধারার পডকাস্ট শুনতে চান তাদের কাছে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগার একটি কন্টেন্ট হতে চলেছে। কন্টেন্টই বলবো যেহেতু সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনারা দেখছেন। আসুন ভালো কন্টেন্ট ছড়াই, আসুন ভালো কিছু নিয়ে কাজ করি, ভালো কিছুর সাথে থাকি, সবসময় এমন কিছু করার চেষ্টা করি যাতে সকলের মঙ্গল হয়, প্রতিহিংসা না ছড়াই, হানাহানি থেকে দূরে থাকি, সর্বোপরি নিজের জায়গা থেকে যেন সৎ থাকতে পারি, নিজের কাজকে নিয়ে যেন আমরা ব্যস্ত থাকতে পারি, পরিবারকে নিয়ে যেন ব্যস্ত থাকতে পারি। এবং ঐতিহাসিকভাবে যে সকল পরিবার সমৃদ্ধ তাদেরকে সম্মান করুন, কারণ আপনি ঠিক ততটুকুই জানেন ঠিক যতটুকু আপনাকে জানানো হয়। আমরা জানি যে পেছনে অনেক বড় স্টোরি থাকে যা আড়ালে থেকে যায়, সকলের সামনে আসে না। তাই যে কোনো বিষয়ে, যে কারোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য দেওয়ার আগে অন্তত 100 পৃষ্ঠার একটি রেফারেন্স সংযুক্ত করুন, নিজের কাছে রাখুন। ভাইয়া তাহলে আজকের মতো আমরা আমি বলবো যে তোমারও গলা ভালো, তুমিও তোমারও গান আমি শুনছি, তুমি প্র্যাকটিস থাকবা, প্রফেশনালি যেভাবে যা করো না করো একটু সময় এখানে দিবা। তোমার এই ব্যাপারে এমন ভালো ভবিষ্যৎ আছে, চেষ্টা করবা। অবশ্যই ভাই, দোয়া করবেন। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। দর্শককে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।